বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আটথানা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। পরে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে ডক্টর ইউনূস বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। মানবিক সহায়তা কমানোয় এ পরিস্থিতি আরও জটিল হবারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আটথানা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্র প্রবেশের সুযোগ নেই। তবে তাদের সমুদ্র প্রবেশাধিকার দেয়া হলে এটি একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Regional economy, integration, it can become a fantastic region. And it has to be done that way because they have no other option. Nepal doesn't have access to water, ocean. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. So only thing we can do together, we provide the access to water and build the whole economy. And this can become a very flourishing hub of activities. বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বলেন, ক্ষমতাচ্যুত সরকার বিগত 16 বছরের শাসনামলে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলো ধ্বংস করে দিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার সংস্কার করছে। We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere you want. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And you provide all the support to make that happen. এরপর কাতারে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলে মন্তব্য করেন আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল, কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। তখন দেখে এটা সেটেল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না। ভুল হতে পারে, আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে। এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আরাকান আর্মি অনেক দিন ধরে এই অঞ্চলে রয়েছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে। বাংলাদেশে তারা অনেকে বিয়ে করেছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো অপহরণ সমতলে হচ্ছে, পাহাড়ে হচ্ছে। এছাড়া সমতল ও পাহাড়ি অঞ্চল হওয়ায় দেশের অন্যান্য এলাকার চেয়ে চট্টগ্রামের সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দেয়। তবে কেউ প্রকাশ্যে থাকলে তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল এখানে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে জাউজানের যে ভাই যেটা বললেন ইনি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে করে নিয়ে আসে। এখান থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্য যদি এলাকায় থাকে এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনা আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। বিগত 15 বছরে তিস্তা নিয়ে রাজনীতি হলেও কোনো সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর বিএনপির কার্যালয়ে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অবকাঠামো নয়, মানুষের জীবন মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। মাহবুব সৈকতের রিপোর্ট। উত্তরের 3 সাংগঠনিক জেলা রংপুর, সৈয়দপুর এবং নীলফামারীর তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা কর্মসূচির উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। সংগ্রাম করে এই দেশের মানুষকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা নিয়ে বিএনপির পরিকল্পনার কি সে বিষয়ে তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে যে কোনো মূল্যেই যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে আমরা সেভাবেই তিস্তা প্রকল্প গ্রহণ করব, এটাতে কোনো সন্দেহ নেই। বিগত 1.5 দশকে তিস্তা নিয়ে রাজনীতি হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যেই রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীতে জনগণের কল্যাণে কাজ করার কথাও বলেন তারেক রহমান। আপনারা যদি সকলে সচেতন থাকেন, সকলে ঐক্যবদ্ধ থাকেন, সকলে একসাথে থাকেন, কাজ করেন, আমরা এই কাজগুলো করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি। যেসব সংস্কার দেশের জন্য বিপদ ডেকে আনবে সেগুলো চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কমিশন সেগুলো দেশবাসীকে জানানো উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ করতে এনডিএম ও গণফোরামের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে, তাদের কাছে সব কিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে নির্বাচন ও সংস্কার কোনোটিতেই আপত্তি নেই বিএনপির। নির্বাচন না সংস্কার, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের অবস্থান কি তা স্পষ্ট করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন। অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত পোষণ করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন চান তারা। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও মত দিয়েছেন উভয় দলের নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিকেলে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। বৈঠক শেষে আলোচনায় বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই দলের নেতারা। প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্নর পরই দ্রুত সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা, জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি। জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং ফ্যাসিবাদ আধিপত্য বিরোধী শক্তির বিরুদ্ধেও একসঙ্গে কাজ করবে দুই দল। বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে, স্বৈরাচার তৈরি হবে, ফ্যাসিস্ট তৈরি হবে। সে কারণে আমরা মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্মমতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। গত 8 মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জোর জবরদস্তি করে এই সমস্ত জায়গাটা আধিপত্য বিস্তার করে। নেতারা বলেন যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আগামীতেও তা অব্যাহত থাকবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 25 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। দুপুরে বিশ্ববিদ্যালয়টির 102তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সিন্ডিকেট সভায় আগামী 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এদিকে সকাল 10টার দিকে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। অন্যদিকে দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান 28 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। যার ফলে আর কুয়েট আমরা সবাই জানি যে ইন্ডিয়া ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেগুলো শীর্ষস্থানীয় তার মধ্যে কুয়েট অবধারিত হবে একটা নাম, যার ফলে তার ডিগনিটি, প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সেটাকেও আমাদের বিবেচনা রাখা খুব জরুরি। সব কিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 17 নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচির 14 ঘণ্টা পেরিয়েছে। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ায় অনশনরত এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 11টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতাকর্মীরা। এর আগে বিকেল থেকে প্রতীকী অনশন চলছিল। প্রায় 90% শিক্ষার্থী যেখানে কুয়েটের, তারা গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে এই ভিসিকে তারা চান না। সে জায়গায় এই ভিসি
তিনি কোনো একটি শক্তিশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় তিনি এখনও পদত্যাগ করেন নাই। যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা কুয়েটের ক্যাম্পাসে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপালো প্রকাশ্যে দিবালোকে, যার ফুটেজ আপনাদের মিডিয়া কর্মীদের কাছে আছে এবং সারা দেশের মানুষ দেখেছে। কিন্তু তারপরও সে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারে? আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করে গতকাল সন্ধ্যা থেকে এখানে আমরণ অনশনে বসেছি। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও 2 আসামির আপিল শুনানি শুরু হয়েছে। আজ অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে সোমবার সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে, এই সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। এরই মধ্যে মামলার যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চার্জ গঠনের শুনানি শেষে আগামী 27 এপ্রিল এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এই মামলার 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হলেন শিশুটির দুলাভাই সজীব শেখ, সজীবের বড় ভাই রাতুল শেখ, সজীব শেখের বাবা হিটু শেখ এবং সজীবের মা জাহেদা খাতুন। তারা সকলেই মাগুরা কারাগারে রয়েছে। নিহত আসিয়ার মা আয়েশা বেগম বাদী হয়ে 4 জন আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে প্রধান আসামি হিটু শেখ ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।